আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম গতকালকের মতো লাইভে। আমি মোহাম্মদ আফসার আলী। আমার ফেসবুক প্রোফাইল এবং পেজে যারা আমার সাথে যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে আমার সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ করছি। আপনাদের সামনে আজকে একটা পারিবারিক প্রেসক্রিপশন নিয়ে আলোচনা হবে। আপনারা সবাই আমার সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আজকে আপনি যে পারিবারিক প্রেসক্রিপশনটা পড়বো সেটা হলো লাভ এন্ড ক্যান্ডি। লাভ এন্ড ক্যান্ডি নিয়ে আপনাদের সাথে আমি চেষ্টা করব ম্যাক্সিমাম সময় দেওয়ার জন্য, যতটুকু পড়া যায় আপনাদেরকে আমি পড়ে শোনাবো। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকবেন। আমি বইটা পড়া শুরু করব। প্রথম যে গল্পটা আপনাদেরকে আমি শোনাবো সেটা হলো বকুল মালা। বকুল মালা। কিছু বই একবার পড়ার জন্য নয়, বারবার পড়তে, বারবার ভাবতে এবং ব্যক্তির সত্তাকে অনন্য এক উচ্চতায় নিতে লেখা হয়। আদিব এমন একটি বই স্নেহার হাতে দিয়ে পড়তে বলল। কি বলছে? কিন্তু সে এখন পড়বে না, ভালো লাগছে না, শুধু শুয়ে শুয়ে এটা সেটা করে সময় কাটাচ্ছে। আদিব হাসতে হাসতে আলতো করে কয়েকটি কেনু, মানে কুনুই দিয়ে গুঁতো দেওয়াকে কেনু বলা হয়েছে, দিয়ে বলল, এই বইটি পড়তে হবে। কিন্তু স্নেহা রাজি না, এখন সে পড়বেই না। দিল আম্মুকে ডাক, আম্মু কই, কই তোরটা শুধু শুধুই সময় নষ্ট করছে, করে না। আদিব রাগ করে স্নেহাকে মাঝে মধ্যে কৈতর বলে ডাকে, যেটার ভদ্র রূপ হলো কবুতর। স্নেহার সাথে কবুতরের পেঁজায় মিল, কবুতর ঠোকর মেরে খায় আর স্নেহা সব সময় আদিবের হাতে খায়, এই পার্থক্য। না হয় ওরাউরি, মেলায় হারিয়ে যাওয়া, ছোটাছুটি, বুদ্ধিমত্তা, কিউটনেসের দিক থেকে কবুতরকে স্নেহার ছোটবেলায় হারিয়ে যাওয়া বোনের মতো বললে একটা ভুল হবে না। এই যা, ভাইও তো হতে পারে। আচ্ছা, সে যাকগে। আমি যে বইটি পড়ছি, আবারও বলি, বইটির নাম হলো একটি পারিবারিক প্রেসক্রিপশন, লাভ ক্যান্ডি। আপনারা আমার সাথেই থাকবেন এবং মনোযোগ সহকারে বকুলমালা গল্পটি আপনাদের কাছে আমি উপস্থাপন করছি। প্রিয় ভিউয়ার্স, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন এবং আপনারা আমার পাশে থাকবেন। স্নেহা ওর শাশুড়ি আম্মুকে আসার আগে চট করে বইটি হাতে নিয়ে গুনগুনিয়ে পড়া শুরু করে দিল। আদিবও অন্য একটি বই নিয়ে পড়তে লাগলো। কিছুক্ষণ পর, না, আদিব পড়তে পারছে না। স্নেহা গুনগুনিয়ে পড়ছে, গুনগুন শব্দ কানে গেলে পড়া যায় না। মনে মনে পড়তে বলল, কিন্তু হু কেয়ার্স, সে শব্দ করেই পড়বেন, না হয় পড়বেই না, কি মুশকিল। আদিব আম্মুকে ডেকে বলল, আম্মু কৈতকটা আমাকে পড়তে দিচ্ছে না, একটু আস্তে পড়তে বলেন না। আম্মু বলল, নালিশ করা পছন্দ করি না। আম্মুর এ কথা বলতে দেরি, এদিকে স্নেহা কেমন করে ভুতুড়ে টাইপের একটা হাসি দিয়ে উঠলো। কেমনটা লাগে? যারা আমার লাইভটি দেখছেন, অনুগ্রহ করে আপনারা লাইভটি শেয়ার করতে পারেন, আপনার অন্যান্য বন্ধুদেরকে, বন্ধু বান্ধবদেরকে আপনারা দেখার সুযোগ করে দিতে পারেন। এমন সময় আদিবের ছোট ভাই জিয়াদ বাজার নিয়ে হাজির। আম্মুকে ডেকে বলে উঠলো, বাজারের কোথায়? স্নেহা বইটা রেখে আর চোখ জব্বর খান টিপ্পনি কেটে উঠে গেল। জিয়াদ মাছ এনেছে আর টুকিটাকি কিছু এনেছে, ওর এখন ছুটি চলছে, তাই সুযোগ পেলে ওকে বাজারে পাঠায়। আদিব যায় না, ওর আম্মু আবার জিয়াদকে পাঠাতে চায় না, দাম নাকি বেশি দিয়ে আসে। আদিবের কথা হলো, এখন 2 টাকা বেশি দিয়ে আসলেও অনেক কিছু শিখবে, এখন না শিখলে শিখবে কখন? আর এখন শিখে রাখলে আগামীতে 4 টাকা বাঁচিয়ে আসতে পারবে, লাভ না? আদিবের আম্মু আর কিছু বলে না। স্নেহা মাছ নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আজ পাঙ্গাস এনেছে, ওর যা ইচ্ছা আনতে বলেছিল। বসে বসে মাছটা ঘষে সাদা করে ফেলেছে। আদিব জানলা দিয়ে দেখে বলল, গুড, এভাবে পরিষ্কার করে এরপর ভেজে ভুনা করলে দারুণ লাগে।
আদিবের আম্মু মেশিনে বসে টুকিটাকি সেলাই করছিল, সেলাই থামিয়ে মাথা নাড়িয়ে আদিবের কথায় সায় দিয়ে বলল, চাষের মাছের চেয়ে নদীর মাছে স্বাদ বেশি। কেন বলতো? কারণ নদীর মাছে সুখ বেশি, স্বাধীনভাবে চলতে পারে, খেতে পারে, জোয়ার ভাটায় নাইতে পারে, কোনো জবরদস্তি নেই। আর চাষের মাছের কোনো স্বাধীনতা নেই, যা খেতে দেবে তাই খেতে পাবে, জোয়ার ভাটার ছোঁয়া নেই, না চাইতেই সব পেলেও মনে কোনো সুখ নেই, সেই অসুখীর প্রভাবেই চাষের মাছে তেমন কোনো স্বাদ নেই। আম্মু এটা কি ব্যাখ্যা করলো? আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যে আসলে কিসের সাথে কিসের মিল খুঁজছে, এটাকে আমরা খুঁজে বের করব। বুঝতে কিছু সময় লাগবে, নির্দিষ্ট একটা বয়স লাগবে, সে জাগবে। স্নেহা এবার মাছ কাটায় মন দিল। একটু পর মাছের দাম নিয়ে বলল, আচ্ছা এখানে মাছের দাম এত কেন? এখানে তো ধরে তবু এত দাম। আম্মু বলল, এখান থেকে ধরে সব মাছ শহরের দিকে পাঠিয়ে দেয়, এদিকে এখানে মাছের ঘাটতি পড়ে যায়, তাই এমন দাম বেড়ে যায়। আসলে মাছের দামই না, আজকাল নিত্য প্রয়োজনীয় সবকিছুরই এমন আকাশ ছোঁয়া দাম যে কেউ তা ছুতে গেলে প্যারাশুট লাগবে, হাত ফসকে গেলেই কোমর ভাঙ্গে। এত সবের পরেও সামর্থ্যবানরা অপচয় করবে আর বাকিরা সব না খেয়ে মরবে। প্রকৃতপক্ষে এগুলো আমাদের জন্য রবের পক্ষ থেকে আযাব। আমাদের বদ আমলের জন্যই পৃথিবীর যাবতীয় বিশৃঙ্খলা। এসব কিছুই আমাদের দু হাতের কামাই। আমরা ব্যক্তি পর্যায়ে সৎ হয়ে যাই, ভালো মানুষ হয়ে যাই, আল্লাহ তাআলা পৃথিবীর পরিবেশকে শান্তিপূর্ণ করে দিবেন। এক পর্যায়ে স্নেহা ডেকে বলল, এই বলেন তো, জান্নাত সর্বপ্রথম কি খেতে দেওয়া হবে? কি? মাছের কলিজা ভুনা? বাহ, তাই? জি। কিন্তু এই মাছের কলিজা তো একদম ছোট, অনেক সময় খুঁজেই পাওয়া যায় না, কিন্তু সেই মাছ হবে তুলনাহীন, অকল্পনীয়। কিন্তু তুমি তো কলিজা খাও না, তাই তোমার ভাগেরটা আমার বলেই আদিব হো হো করে একগাল হেসে নিল। এরপর আদিব একটু ওয়াশরুমে গেল, বের হয়ে উযু করতে যাবে, কিন্তু তার মাছ ধোয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হলো। একটু জায়গা দিতে বলায় আরো আটকে বসলো। এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? এখন উযু ছাড়া ঘরে চলে গেলে অনেক লস হয়ে যাবে। একাধিকবার তাহকিক করে জানা গেছে, উযুর শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এটা পরে উযু শুরু করলে যতক্ষণ এই উযু থাকবে ততক্ষণ তার আমলনামায় নেকি লেখা হতে থাকবে। আমরা এখান থেকে একটা সুন্দর আমল পেয়ে গেলাম। আমরা উযু আগে তাহকিক করব, উযুর শুরুতে আমরা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, যেটা উযু যতক্ষণ থাকবে আমাদের এটার আমলনামায় আমল লিখতে থাকবে। তো আমরা এখন থেকেই আমরা এটাকে সবাই চেষ্টা করব এই আমলটাকে করার জন্য। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করতেন, নেকির জন্য চালাকি করতেন। বাড়ি থেকে নামাজের জন্য মসজিদে যেতে প্রতিটি কদমে একটি করে নেকিও হয়, একটি করে গুনাহ মাফ হয়। তাই ইচ্ছে করে ছোট ছোট কদমে মসজিদে যেতেন। কি চালাকি না! আমরাও কম যাই না। সেদিন এত এত ডায়াল করলে বাংলাকে 1 জিবি করে ফ্রি পাওয়া যায় শুনেই হামলে পড়েছিলাম। যাক বাবা, কয়েকদিনের খোরাক মিলল, আমরা হলাম দ্বিগুণ চালাক। এটা একবারে নগদ এবং ঝটপট। কিন্তু এই দুই চালাকির মধ্যে কি বিস্তর ব্যবধান, তাই না? এই ব্যবধানের জন্যই সর্বত্র তারা বিজয়ী ছিলেন, সুসংবাদ প্রাপ্ত ছিলেন। অস্ত্রহীন হলেও শত্রুরা আতঙ্কে ছিলেন। আর আমরা এই যা কথায় চলে গেলাম। তো এরপর স্নেহার মাছ ধোয়ার অপেক্ষায় না থেকে এক মগ পানি নিয়ে এক পাশে গিয়ে উজু করে ঘরে চলে এলো আদিব। তবে আসার আগে আদিবকে সাইড না দেওয়ায় এক আজলা পানি খুব যত্ন করে স্নেহার মুখে মেখে দিল। বেচারি কিছু বুঝে ওঠার আগে আদিব এক দৌড়ে আম্মুর কাছে। এই দিন দিন না, আরো দিন আছে, এই বলে স্নেহা এক হাঁক ছাড়তে আদিব হাসতে হাসতে পোল্ট্রি খাওয়ার জোগাড়। বেচারির মাছ ধোয়া শেষ হলে তাতে লবণ দিয়ে রেখে ফ্রেশ হয়ে আবার পড়তে বসলো, কিন্তু আর শব্দ কমলো না। এবার আর জোরে জোরে পড়তে লাগলো। উফ! আদিব আম্মুকে আবার বলল, এই আম্মু, কিছু বলবেন? আমাকে একটুও পড়তে দিচ্ছে না কি হিংসুটে। আম্মু বলল, এই স্নেহা, এবার তুমি আসতে পারো। শুনলো না, তার মতো সে পড়তেই আছে।
এবার আম্মু বলল এটা হচ্ছে ঘাউরা বউ, আদিব তুমি ওই রুমে গিয়ে পড়ো। এই কথা বলতে দেরি অমনি পড়া বন্ধ করে হাঁক ছাড়লো, কি আম্মু? আমি কি? আম্মু মুড অফ। এদিকে আদিত্য হাসতে গিয়ে না আবার আরো কারো কাঁধে চড়ে বসে ঘাউরা বউ। আম্মু বলল, একটু আগে একবার তোমার পক্ষ নিয়েছি, ওর নালিশ শুনিনি, আর এবার ওর পক্ষ নিলাম, সমান সমান আর কি। আসলে সুখ কোনো বস্তুগত জিনিস নয়, এটা কেউ কাউকে দিতে পারে না, টাকা দিয়েও কিনতে পারে না। এর জন্য সুবিশাল বাড়িও আর অডেল অর্থবিত্তের প্রয়োজন নেই, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আর ক্ষমতার আস্ফলনেরও দরকার নেই। এসবের মাঝে সুখ নেই, সুখ হলো বিচ্ছিন্ন কিছু অনুভূতির নাম, ছড়িয়ে থাকা বকুল কুড়িয়ে মালা গাঁথার নাম, সেই মালা প্রিয়জনকে নিজ হাতে পরিয়ে দেওয়ার নাম। এর মাঝে ধূলিকণাও থাকবে না সেটা নয়, জীবন প্রবাহের প্রতিটি পরতেই ধূলিকণাময়, এতে বিষাক্ত সব প্রয়োজন সুপ্ত আছে। একটু বেখেয়ালিতে এই রাজ্য ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট, একটু অসতর্কতাতেই সুখের সংসার বিষে নীল হওয়ার জন্য খুবই যথেষ্ট। উচিত হলো বকুল ফুলগুলো কুড়িয়ে সযত্নে সংরক্ষণ করা আর ধূলিকণাকে স্রেফ ঝেড়ে ফেলে বকুলের মালায় গাথায় মন দেওয়া, আর আর একান্ত প্রিয়জনের গলায় সেই মালা পরিয়ে দেওয়া, নাম হলো বকুল মালা। গিফট বক্স। এখন আপনাদেরকে আমি শোনাবো গিফট বক্স। আদিব আজ স্নেহার জন্য শপিং করতে গিয়ে জেমে পড়ে সারপ্রাইজ দেওয়ার 7টা অর্ধেক পেয়ে গেছে, বাকিটা দেখা যাক। ঘন্টা 2 পর শপিং থেকে ফিরে এসে স্নেহাকে ব্যাগগুলো দিয়ে প্রোগ্রামের প্রিপারেশনের জন্য ব্যস্ত। গেস্ট সবাই এসে গেছে, মাহিরকে নিয়ে স্নেহা ওদিকে ব্যস্ত হয়ে গেল। মাহির একজোড়া সাদা পাঞ্জাবি পাজামা পরিয়ে চোখে একটি কালো সানগ্লাস লাগিয়ে ওর দিকে অপলক তাকিয়ে আছে স্নেহা। চাঁদের সবটুকু সৌন্দর্য যেন মাহিরের চেহারায় জলজল করছে, কি নিষ্পাপ। অমনি রুহি হাঁক ছেড়ে বলল, ভাবি, ছেলেকে সাজালেই হবে? ভাইয়ার কোথাও তো একটু ভাবা উচিত, তাই না? রুহি উঠে পড়ে তোর, ওকে সরিয়ে দিয়ে ব্যাগ থেকে সব বের করে মহাযজ্ঞ বাঁধিয়ে দিল স্নেহা। পাক্কা 1.5 ঘন্টা নানান তেলেসমাতি শেষে আয়নায় দাঁড়িয়ে স্নেহা নিজেকে চিনতে পারছে না। আদিব বেচারা যে কিভাবে চিনবে কে জানে। আদিবের প্রমোশন হয়েছে সেই খুশিতে আজকের এই প্রোগ্রাম, কাছের মানুষগুলোকে আজকে মন ভরে আপ্যায়ন করাবে, সেই সাথে স্নেহার জন্য আছে বিশেষ সারপ্রাইজ। এই স্নেহা, এই আদিব, আরে কোথায় তোমরা, জলদি এদিকে আসো না, আমরা তো সবাই বসে আছি। আম্মু তাড়া করা ডাক, আম্মুর ডাক শুনে তড়িঘড়ি করে আদিবের ঘরে রুমে ঢুকে গেল স্নেহা। ঢুকে দেখি আদিব সোনালী রঙের পাঞ্জাবি পরে আয়নায় মুখ দেখছে। স্নেহা চাপা কণ্ঠে বলে উঠলো, আমার মহারাজাকে আজ স্কোয়ার মহারাজার মতো লাগছে। আদিব ঠিক করে হেসে দিয়ে বলল, স্কোয়ার মহারাজা? সেটা আবার কি? ও তুমি বুঝবে না। তাই তাহলে আমার মহারানীকে তো আজ ত্রিপল মহারানীর মতো লাগছে। ত্রিপল মহারানী? উমা, এটা আবার কি? ও তুমি বুঝবে না। স্নেহা চোখ বড় করে তাকিয়ে আছে। আদিব টেবিল থেকে একটি গিফট বক্স স্নেহার সামনে উঁচু করে ধরে বলল, এই এই ত্রিপল মহারানী, রাগ করে না প্লিজ, এই নাও তোমার আজকের গিফট। হাঁ করে মুখে আঙ্গুল চেপে বড় বড় করে চোখ করে বক্সটির দিকে তাকিয়ে আছে স্নেহা। বাহারি রঙের রঙিন কাগজে মোড়ানো বক্সটি হাতে নিয়ে আদিবের দিকে তাকিয়ে বাঁকা ঠোঁটের ভেঙচি কেটে সোফায় বসে বক্সটি খুলতে শুরু করলো। সে কি, ভেতরে দেখছি আরো একটি ছোট্ট বক্স, সেটাও খুলছে। দূর চাই, এটার ভেতরে আর কি ছোট্ট বক্স? ব্রুকুসকে আদিবের দিকে তাকিয়ে বলল, 3টি বক্স দিয়ে মোড়াতে হয় বুঝি? আদিব শান্ত গলায় বলল, আমার ত্রিপল মহারানী বলে কথা। স্নেহা এবার রাগ হয়ে খালি বক্সগুলো আদিবের দিকে ছুঁড়ে মারলো। আদিব তো ক্যাচ ধরে হেসে কুটি কুটি শেষে ছোট্ট বক্সটি খুলে দেখে তার ভিতরে একটি সাদা খাম, সেটার উপরে লেখা আছে, ডেঞ্জার কিপ এ ওয়ে। এটা দেখে স্নেহার চোখ তো চরক গাছ, হচ্ছেটা কি? হুম। আদিব খালি বক্সগুলো দিয়ে মুখ ঢেকে বলল, যা লেখা আছে ফলো করে দেখে নাও।
হচ্ছেটা কি? স্নেহা বেশ ভয়ে ভয়ে সন্তর্পণে খামটি খুলে ভেতরে আরো একটি সাদা কাগজ দেখলো। আদিবকে এক পলক দেখে নিয়ে এবার খুলছে সেটা। আদিব এবার ওয়ার্ড্রোবের পেছনে লুকোতে যাচ্ছে। এই কোথায় যাচ্ছ, লুকাচ্ছ, দাঁড়াও বলছি। এই বলে কাগজটি খুলে তা দেখে তাতে বড় করে লেখা আই লাভ ইউ। এটা দেখা মাত্রই কেন যেন স্নেহার হার্টবিটটা বেড়ে গেল। ওদিকে আদিব লুকানোর ভান ধরেছে। স্নেহা ঠোঁট বাঁকিয়ে বলল, আই লাভ ইউ মানে কি হুম? বলবো না? আদিব স্নেহা দুইজনে হা করে তাকিয়ে দেখে জানালার পর্দার আড়ালে রুহি দাঁড়িয়ে আছে। এই কথা শুনে স্নেহা তো লজ্জায় একদম লাল নীল গোলাপি হয়ে গেল। তবে রে পাজি, এই রুহিকে দৌড়ানি দিয়ে সোজা গেস্ট রুমে চলে গেল আদিব। এদিকে ছোট্ট সেই সাদা কাগজটি হাতে নিয়ে স্নেহা হেসে লুটুপুটি খাচ্ছে। হ্যাঁ রে স্নেহা, আর কতক্ষণ? আম্মুর ডাক শুনে তাড়াতাড়ি কাগজটি লুকিয়ে ফেলতে গেলে রুহি পেছন দিক দিয়ে ঘুরে এসে খপ করে কাগজটি নিয়ে ভোর দৌড় দেয়। রুহি দৌড়াচ্ছে পেছন পেছন, তার দুষ্ট ভাবিও দৌড়াচ্ছে। যে করে হোক কাগজটি উদ্ধার করতে হবে, নইলে ফাজিলটা অবিরত ব্ল্যাকমেল করেই যাবে। তো দেখা যাক আজকে কে জিতে। ভালোবাসার ব্যবস্থা। এক পড়ন্ত বিকেলে রাস্তার পাশ ঘেঁষে আদিব আর হাসান হেঁটে যাচ্ছে। বেশ কিছুদিন হলো দুজনে একসাথে কিছু খাওয়া হয় না, অথচ এক সময় একজনকে রেখে অন্যজন কোনো কিছু খাওয়ার চিন্তাও করতো না। যাই হোক, যাই খাক, লুকোচুরি করেও কেউ কারো থেকে নিস্তার পেত না। খাওয়া দাওয়ার জন্য কথা শুনলে, ইঙ্গিত পেলেই সেদিন আর পিছু ছাড়াছাড়ি নেই। দুজনেই এরকম বড় মধুর ছিল সেই দিনগুলি। অথচ আজ উভয়ের ফ্যামিলি আছে, জব আছে, টাকা আছে, নেই শুধু সেই দিনগুলো। দুজনেই হয়তো ভাবছে এসব, কিন্তু কেউ কিছু বলছে না। মানুষ বড় হলে অনুভূতি গুলো আড়াল করে রাখার এক মারাত্মক প্রবণতা দেখা যায়। বাল্যকালটা অবশ্য এরকম একদম বিপরীত। সেখানে যে কেউ অকপটে তার মনের কথাগুলো গড়গড় করে বলে দেয়। কোনো রাগ ঢাক নেই সেখানে, কুটিলতার বালাই থেকেও মুক্ত সেই সময়টা। পরশ্রী কাতরতা, হিংসা, কপট, রাগ, প্রতিশোধ প্রবণতা, এসব কোনো কিছুই সেই সময়টাতে কুলুষিত করতে পারে না। সকালে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বিকালে আবার একসাথে দেখা যায়। আজ নাক ফাটিয়ে পরের দিন একসাথে গোল্লা ছুট খেলতে দেখা যায়। মন্দ বিষয়গুলো ছিল খড়কুটোর মতো, যা কিছুক্ষণ পরে ভেসে যায়। আর সম্পর্কগুলো ছিল পাথরে খোদাইকৃত নকশার মতো, যাতে ধুলো পড়লেও মুছে যেত না, মুছতে চাইলেও পারা যেত না। বাল্যকাল বুঝি এমনই হয়? না না, সবার বাল্যকাল অবশ্য এমন হয় না। বর্তমানে শিশুদের বাল্যকালটা বড় এক পেশে যান্ত্রিক। আসলেই আপনারা যারা আমার লাইভটি দেখছেন, মিলিয়ে নিন আমাদের বর্তমান যে চিত্রগুলো আমরা দেখি। আমাদের সন্তানেরা এখন যান্ত্রিক হয়ে গেছে। আমরা যেখানেই বসবাস করি না কেন, আমাদের সন্তানেরা দূরে কোথাও যেতে পারে না, খেলতে পারে না, গণ্ডির ভিতরেই থাকতে হয়। যাই হোক, আপনারা আমার সাথে থাকবেন। আপনারাও নিজেরাও আমার লাইভটি দেখবেন এবং আমাকে উৎসাহিত করবেন। লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন ও লাইক করবেন। বর্তমান শিশুদের বাল্যকালটা বড় এক পেশে যান্ত্রিক, এক ঘরে যেটাকে আমরা আমাদের সময় শাস্তি হিসাবে দেখা হতো, অথচ আজ সেটাকেই কেরিয়ার গড়ার মাধ্যমে ভাবা হয়। ছোট থেকেই শিশুদেরকে বই, কম্পিউটার, স্মার্টফোন আর কোচিং এর মধ্যে বন্দি করে ফেলা হয়। এরা সেই গোল্লা ছুটের মজা বুঝবে না, বুঝবে না 2 টাকার ঝালমুড়ি নিয়ে কারাকারি করে জামায় দাগ করানো, সেই ঝগড়ার স্বাদ, মায়ের বকুনির ভয়ে বন্ধুর বাড়ি থেকে জামা ধুয়ে আনা সেই স্মৃতির দাগ বুঝবে না এরা। রুটি বেলার বেলুন, খুন্তি, ঝাড়ু, হ্যাঙ্গার, চামচ, এসবের দিয়ে মায়ের শাসন পাওয়া আমাদের সেই বাল্যকাল ছিল প্রকৃত মানুষ গড়ার ভিত। কথাগুলো সম্পূর্ণ বাস্তব, সত্য করে বলছি। মায়ের সেই বৈচিত্র্য শাসন না পেলে আমাদের বাল্যকালটা নষ্ট স্মৃতিতে তলিয়ে যেত। আজকের মতো গর্বের হতো না। আজ আমরা, আজকের এই আমরা হতাম না বেশি চেয়ে বেশি দোপে কোনো জন্তু হতাম।
বর্তমানে মায়ের শাসন হলো এই এখন পড়তে বসো, নইলে কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করে দেব। ব্যাস, পাসওয়ার্ড হারানোর ভয়ে বাচ্চারা পড়তে বসে, পড়া শেষে এই পাসওয়ার্ডের জগতে প্রবেশ করে। তো এই পাসওয়ার্ডের যুগের বাচ্চারা বড় হলে যন্ত্র হবে না তো কি হবে? আজকাল বৃদ্ধাশ্রম তো আর এমনিতে বানানো হয়নি, তাই না? কই, আমাদের সময় তো এত সবকিছু ছিল না। আমাদের বৃদ্ধ মা বাবার জন্য আমরাই যথেষ্ট ছিলাম। এই যা কোথায় হারিয়ে যাচ্ছি, আসলে তো আমাদের বাল্যকালটা এমনই, যেখানে নির্ভয়ে হারিয়ে যাওয়া যায়। সেই বাল্যকাল সত্যি যদি আবার হারিয়ে যেতে পারতাম, তাহলে এই যন্ত্রের যুগে আর ফিরে আসতাম না। আদিব হাসান হাঁটতে হাঁটতে দুজনে কেমন যেন নীরবতায় হারিয়ে গেল। এই চলো, আজ বজলু মামার হাতের লাল চা খাই। হ্যাপি হয় মামার চাটা। নীরবতা ভেঙে আদিব বললে উঠলো। হাসান বলল, শুধু চা খাওয়াবি? বাকিটা তুই খাওয়া, সমান সমান। আর ভালো হলি না। আচ্ছা চল, সমান সমান না, সবটাই আজ আমি খাওয়াবো। মেঘ না চাইতেই বৃষ্টি। মামা, ভালো করে 2 কাপ চা দাও তো, আর কেক দিও 2টা। দোকানিকে উদ্দেশ্য করে হাসান বলল। বাইরে বেঞ্চে বসে পড়লো দুজন। আদিব বলল, কিরে, তোর চোখ মুখ কেমন শুকনো দেখাচ্ছে, কেন ঝামেলা হয়েছে কিনা? বাল্যবন্ধুর এই একটা দোষ, চেহারা দেখেই অনেক কিছু ধারণা করে ঠাস করে মুখের উপরে বলে দেয়। কথাটা বাস্তব সত্য। আমি যাদেরকে নিয়ে চলাফেরা করি, যারা আমার বাল্যকালের বন্ধু বান্ধব, এখন কর্মজীবনে এসে যারা আমার সাথে মিশে, আমি তাদেরকে চেহারা দেখলে অনায়াসে অকপটে বলতে পারি যে আসলে তাদের কোনো সমস্যা হয়েছে কিনা, বা বলা সম্ভব হয়ে যায়। একজন মানুষের ফেসেই সবকিছু, বিশেষ করে এই যে লুকিং ফেস, মুখ, এই মুখেই সবকিছুই ধরা যায় যে আসলে তার ভিতরে কোনো কিছু সমস্যা আছে কিনা। তেমন কিছু না হলেও কিছু না কিছু হয়েছে, বলবি না সেটাই বল। হাসান চোখ নামিয়ে বলল, বড় হয়েছিস, কথা লুকানোর সেই স্বভাবটা আজও ধরে রেখেছিস। ভাবির সাথে ঝগড়া হয়েছে? হাসান নিশ্চুপ। মামা, চা নেন। এই বলে দোকানে চায়ের কাপ সামনে ধরে তাকিয়ে আছে আদিব। কাপ দুটি নিয়ে হাসানকে একটা দিল, নিজে একটা নিল। প্রথম চুমুক লাগিয়ে কাপটা হাতে রেখে বলল, আচ্ছা হাসান, কিছু কথা বলি, মাইন্ড করিস না। কথাগুলো আমার দিক থেকে বলছি, তুই আবার নিজের দিকে টেনে নিস না। আদিবের এমন কথার অর্থ হাসান ভালো করেই বুঝে। আদিব যখন হাসানকে কোনো পরামর্শ বা উপদেশ দিতে চায়, ঠিক তখন ও এভাবেই শুরু করে, নিজেকে নিজে উপদেশ দেয়, অথবা মাঝে মধ্যে অন্য কাউকে উদ্দেশ্য করে বলে, সরাসরি শ্রোতার নাম ধরে কিছু বলে না। হাসান বুঝতে পেরে সম্মতি দিল। হুম, বল। আমি জানি সাংসারিক দিকটা তুই আমার চেয়ে ভালো বুঝিস, কিন্তু তবু আজ আমার কিছু দৃষ্টিভঙ্গি তোর সাথে শেয়ার করতে চাই। হয়তো নিজে একটু স্বস্তি পাবো। আর কিছু না, শুনবি? অবশ্যই শুনবো, বল। আদিব বলতে শুরু করলো, আসলে সাংসারিক জীবনে অক্সিজেন হলো ভালোবাসা। সাংসারিক জীবনের অক্সিজেন ঘাটতি হলে যেমন দম আটকে আসে, কিছুক্ষণের মধ্যেই মানুষ মারা যায়, তেমনি সংসারের ভালোবাসা ঘাটতি দেখা দিলে সম্পর্কের আঘাত আসে। এই অবস্থা বেশিক্ষণ চলতে থাকলে সম্পর্কের বন্ধনটা ঠাস করে ছিঁড়ে যায়। ভালোবাসা শব্দটি আমার কাছে পৃথিবীর সবচেয়ে অপার্থিব একটি শব্দ, যার সাথে পার্থিব কোনো চাহিদা, আশা, লোভ, উদ্দেশ্য এসব কোনো কিছুই থাকে না। থাকে কিছু আবদার, অভিমান, খুনসুটি আর পাগলামো। আমার কাছে সম্পূর্ণ নিঃস্বার্থ এক অকৃত্রিম অনুভূতির নাম ভালোবাসা। মুহূর্তে নিষ্প্রাণের মাঝে প্রাণ সঞ্চার করার মতো এক অদ্ভুত শক্তির নাম ভালোবাসা। হৃদয় আকাশে কষ্টের ভারী মেঘের তর্জন গর্জনকে বাতাসে মিলিয়ে দেওয়ার মতো এক প্রবল শক্তির নাম ভালোবাসা। চৈত্রের খররৌদ্রের প্রখরতায় চৌচির হওয়া ফসলি মাঠের বৈশাখের ঝটিকা বর্ষণে প্লাবিত হওয়ার মতো চটকদার এক ম্যাজিকের নাম ভালোবাসা। চৈত্রের অনুর্বর জমির উর্বরতা বৃদ্ধিতে সারের মতোই কার্যকরী উপাদানের নাম হলো ভালোবাসা। বৈদ্যুতিক যন্ত্রের জন্য বিদ্যুতের প্রয়োজনীয়তার মতো অকল্পনীয় প্রয়োজনের নাম ভালোবাসা।
জীবনে বেঁচে থাকার স্বার্থে দেহাভ্যন্তরীণ রক্তের হিমোগ্লোবিনের নেই অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে বাধ্যতামূলক এক উপাদানের নাম ভালোবাসা। প্রাণী কোষের এক প্রাণ নিউক্লিয়াস এর মতো এক প্রাণোৎসের নাম ভালোবাসা। দুষ্টদের অনিষ্টকারী শক্তিকে ম্লান করে বিশ্বাসের ভিত্তিতে সম্পর্কের নতুনত্ব এনে দেওয়ার মতো এক পরাশক্তির নাম হলো ভালোবাসা। দারিদ্র্যের গ্লানিকে পায়ে ঠেলে কুড়ে ঘরকে রাজপ্রাসাদে পরিণত করার অর্থ অব্যক্ত কনক্রিটের নাম হলো ভালোবাসা। ডানাবিহীন আকাশে ওরা, চাকাবিহীন গাড়িতে চড়া, জাহাজবিহীন সমুদ্র পাড়ি দেওয়ার মতো দুঃসাহসের নাম ভালোবাসা। হৃদয় অভ্যন্তরীণ নিষ্কালো অন্ধকারকে দূরীভূতকরণের আলোর ন্যায় অদ্বিতীয় মাধ্যমের নাম হলো ভালোবাসা। চোখাচোখির এক বর্ণহীন ভাষার নাম হলো ভালোবাসা। ধুর চাই আর কত বলবো, আসল কথা হলো পাগলামোর অপর নামই হলো ভালোবাসা। এই বলে আদিব দম ফেলতে হাসান হেসে ফেললো, চোখ পাকিয়ে জিজ্ঞেস করলো, কিরে লাভ গুরু হলি কবে থেকে? ওসব কিছু না, আসলে আমার অনুভব থেকে ভালোবাসার কিছু সংজ্ঞায়ন করলাম। তো এমন বিচিত্র সংজ্ঞায়নের ডেফিনেশন কেমন হবে রে? হাসানের বিস্ময় মাখা প্রশ্ন। আদিব বলল, তা জানি না, তবে আমি যেটুকু বুঝি এই ভালোবাসাকে যেমন একজন এককভাবে সংজ্ঞায়িত করে, তেমনি একজনকে একক চোখে দেখে এককভাবে অনুভব করে কারোর সাথে কারো মিল পাওয়া যায় না, কিছুটা পার্থক্য থাকেই থাকে। যেমন কিছু হতভাগী আছে যাদেরকে ভালোবাসার নামে বিভিন্ন ভেলকিবাজিতে কুপকাত করে কিছু ভিজা বেড়াল তাদের লালসা পূরণার্থে ওয়াদ পেতে থাকে। সেই হতভাগীরা ওদের সেই নোংরামিতে ভালোবাসা খুঁজে পায়। ভালোবাসা আর লালসার মাঝে পার্থক্য করতে না পেরে অনেকে নিজের বিবেক ও চরিত্রকে বিসর্জন দেয়। কিন্তু আমি আমি কি? থামলি কেন বল? আগ্রহ ভরে বলল হাসান। আদিব বলতে শুরু করলো, বিছানায় মাথা রেখে পাগলিটার মুখায় পানে অপলক তাকিয়ে থাকার মাঝে ভালোবাসা খুঁজে পাই। একাকী পথ চলাকালীন পাশে অদৃশ্য কারো উপস্থিতি টের পেয়ে হাতটি আলতো করে বাড়িয়ে দিয়ে ওর কল্পিত আঙ্গুল মুষ্টিবদ্ধ করে বাকি পথ অতিক্রম করার মাঝে ভালোবাসা খুঁজে পাই। খাবারের প্রথম লোকমা ওর মুখে তুলে দিতে গিয়ে আলতো কামড়ে নিজের আঙ্গুলটি ওর মুখে আটকে থাকার দৃশ্য দেখার মাঝে আমি ভালোবাসা খুঁজে পাই। দিন শেষে ঘরে ফেরার সময় একটি চকলেট কিনে নিয়ে দুজনে ভাগাভাগি, অতঃপর কারাকারি খুনসুটির মাঝে আমি ভালোবাসা খুঁজে পাই। নির্বৃত্তে নামাজ শেষে ওর হাতটি টেনে ও নিয়ে ওর আঙ্গুলে তসবিহ গণনা করার মাঝে আমি ভালোবাসা খুঁজে পাই। একান্ত ভাবে নিজের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে মুহূর্ত একসাথে কাটিয়ে জান্নাতেও চিরসঙ্গী করে নেওয়ার পবিত্র স্বপ্নের মাঝে আমি ভালোবাসা খুঁজে পাই। কিরে, আছিস না চৌটা আসমানে ভ্রমণে গেছিস? দীর্ঘক্ষণ পর আদিবের প্রশ্ন শুনে হাসান বলল, চৌটা আসমানে না, তোর দৃষ্টিভঙ্গির মাঝে হারিয়ে গেছি। বল, এবার বল। আদিব পুনরায় বলল, জানিস, একবার আমি দেখলাম এক বৃদ্ধ রাস্তার পাশে দাঁড়িয়ে একটি মোবাইলে দুহাত শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে এবং একটু পর মোবাইলের স্ক্রিনের দিকে তাকাচ্ছে আর মিটি করে হাসছে। আমি এগিয়ে গিয়ে কারণ জিজ্ঞেস করলে বৃদ্ধ বলল, এখন আপন চাষির লোকে কথা কইলাম নিজের। পরে ফোন রাখতে যাইয়া দেখি এইখানে আপনার চাষির সেভ করার নাম পয়সা উঠছে। সেটা দেখা কেন জানি আমার খুব ভাল লাগতেছে বাজান। আমি বৃদ্ধের সেই সরলতার মাঝে আকাশের মতো বিশাল একটি হৃদয় খুঁজে পাই, আর তাতে কেবল নিখাত ভালোবাসাই দেখতে পাই। আদিবের কথাগুলো শুনে বেশ বড় বড় করে চোখ করে ওর দিকে তাকিয়ে আছে হাসান। এই তোর চা, তোর শরবত হয়ে গেল, খেয়ে নে। আর এত বড় বড় চোখে তাকালে ভয় পাইতো। চা শেষ করার আগে আদিবের কথা শুনে হাসান চায়ের কাপে মুখ লাগালো। কয়েকটানে শেষ করার পরে বল, তোরটা কই? কথার পাখি সেই গতকালই শেষ করেছি। হাসান নিশ্চুপ, নীরবতা ওর আপাদ মস্তক
আচ্ছন্ন করে আছে, সেই সাথে রাজ্যের যত চিন্তাও আদিবের মাথায়। আদিবের কথাগুলো কেমন জানি ভেতরটায় তোলপাড় শুরু করে দিয়েছে। ভালোবাসার এত রকম সংজ্ঞা হতে পারে, এর ডেফিনেশন এমন হতে পারে, মানুষের পারস্পরিক দৃষ্টিভঙ্গি এতটা ব্যবধান থাকতে পারে। এই 7-5 ভাবতে ভাবতে তাতে সেট ফেললো। আদিব বলল, আমার ভালো লাগা, স্বাচ্ছন্দ্য বোধ করা আর ভালোবাসার অনুভূতি খুঁজে পাওয়ার ক্ষেত্রগুলো বলি, এবার মন দিয়ে শোন। হাসান বাধ্যগত ছেলের মতো আদিবের কথাগুলো নীরব সম্মতি দিয়ে ওর দিকে তাকিয়ে রইল। আদিব আবার বলতে শুরু করলো, ভালোবাসার মানুষটিকে মানুষ সকাল বিকেল ও বিভিন্ন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছে, আর আমি তাকে নিয়ে গদ্য পদ্য রচনায় শব্দরাজ্যে হারিয়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মানুষ বিভিন্ন প্রোগ্রামে আতশবাজি আর বেলুনের মোহনীয় পরিবেশে বাস বিচারহীন ধস্তাধস্তিতে পৈশাচিক আনন্দ পায়, আর আমি জ্যোৎস্না রাতের মাখো মাখো চাঁদের আলোয় পাশে বসে ওর কাজল কালো হরিণী চোখ দেখতে দেখতে রাত্রি পার করার মাঝে স্বর্গীয় আনন্দ পায়। ওরা নিজের ভালোবাসাকে বাইকের পেছনে চড়িয়ে দিক বিদিক ঘুরে বেড়ানোর মাঝে উৎফুল্লতা খুঁজে পায়, আর আমি হাতে হাত রেখে ভোরের শিশির মারিয়ে দীর্ঘ পথ হেঁটে বেড়ানোর মাঝে প্রফুল্লতা খুঁজে পাই। ওরা পার্কে পরস্পর হেলান দিয়ে উন্মুক্ত পরিবেশে অশ্লীল খোশ আলাপে টাইম পাস করে, আর আমি তার কোলে মাথা রেখে তার মিষ্টি কণ্ঠে কালামুল্লার তেলাওয়াত শোনার মাঝে বিভোর হয়ে থাকি। বিশেষ দিনে ওরা রেস্টুরেন্টে 1000 টাকা বিল দিয়ে গার্লফ্রেন্ডকে খুশি করার মাঝে ক্রেডিট খুঁজে পায়, আর আমি বিশেষ দিনে আমার অর্ধাঙ্গিনী হিসাবে তাকে প্রস্তুত গোলাপ গিফট করার মাঝে ক্রেডিট খুঁজে পাই। ওরা গার্লফ্রেন্ডের অভিমান ভাঙ্গাতে শপিং মলে নিয়ে যায়, আর আমি আমার অভিমান ভাঙ্গাতে আচমকা কোলে তুলে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার মিষ্টি ছোঁয়ায় এঁটে দেওয়াকে যথেষ্ট মনে করি। ওরা ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তোলার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে, আর আমি তাকে কখনোই কৈতর কখনো ভূত বলে ডাকার মাঝেই ভালোবাসা প্রকাশ করে থাকি। ওরা নির্বৃত্তে লালসা পূরণের মাঝে ভালোবাসার প্রমাণ খুঁজে পায়, আর আমি মুনাজাতে জান্নাতেও একসাথে থাকার কামনা করার মাঝে ভালোবাসার প্রমাণ খুঁজে পাই। ওরা পরস্পরের ফেসবুক আইডির পাসওয়ার্ড জানার মধ্যে বিশ্বস্ততা খুঁজে পায়, আর আমি গভীর রাতে উভয়ের পাশাপাশি দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার প্রতিজ্ঞা করার মাঝে বিশ্বস্ততার প্রমাণ পাই। ওরা গার্লফ্রেন্ডের কিউট বেবি হওয়ার মাঝে উত্তেজনা খুঁজে পায়, আর আমি তার স্বপ্ন পুরুষ হবার অদম্য অভিপ্রায় পোষণ করার মাঝে উদ্যমতা খুঁজে পাই। বন্ধুরা, সাথে থাকুন, শুনতে থাকুন। ভালো লাগলে আমার লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, আমাকে উৎসাহিত করবেন। ওরা সামাজিকতা স্বরূপ কমিউনিটি সেন্টারে বদনোৎসবের গণ্ডি পেরিয়ে তাজমহলে হানিমুনের স্বপ্ন দেখে, আর আমি তাকে নিয়ে এহরামের কাপড় পরে বাইতুল্লাহ তাওয়াফের স্বপ্ন দেখি। এই পর্যন্ত বলে আদিব উৎকণ্ঠিত হয়ে বলল, কিরে হাসান, তুই কাঁদছিস? আদিবের একের পর এক ভালোবাসার সব কল্পকথা শুনে হাসান কোথায় যেন হারিয়ে গেছিল, না কিছুর সন্ধানে গিয়েছিল কি জানি, যেখানেই যাক কিন্তু চোখে পানি কেন? আদিবের জিজ্ঞাসার পর হাসান একটু নড়ে চড়ে বসলো, বলল, আদিব, আমার জন্য একটু দোয়া করিস, তোর মতো করে যেন আমিও ভাবতে পারি, আমিও তাকে নিয়ে এমন করে স্বপ্ন দেখতে পারি, স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারি। দোয়া করিস, খুব করবি তো? তা না হয় করলাম, কিন্তু তোর চোখে পানি কেন? তা দেখে সহ্য হচ্ছে না রে। ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। তোর জায়গা থেকে তোর দায়িত্বটুকু তুই করে যা। ভাবির পক্ষ থেকে এরপরও কোনো ত্রুটি হয়ে গেলে ধৈর্য ধর, অপেক্ষা কর। মনে রাখিস, ভালোবাসার কোনো চুক্তির নাম নয় যে তুমি আমার জন্য এই এই করবে, বিনিময়ে আমি এই এই করব। তুমি করবে না, আমি করব না, বা তুমি আমি বাধ্য না। ভালোবাসার একটি নিঃস্বার্থ সম্পর্ক, এখানে লেনদেনের কোনো হিসাব থাকতে নেই, পাওয়া না পাওয়ার কোনো অঙ্ক কষতে নেই। যেখানে এসবের হিসেব হয়, প্রতিটি পদক্ষেপের অঙ্ক কষা হয়, সেখানে ভালোবাসা কিভাবে হয়? তাই স্ত্রী, সংসার, বিয়ে এসব নিয়ে মাত্রা অতিরিক্ত ফ্যান্টাসিতে ভোগা বেশ বিপজ্জনক।
কারণ স্বপ্নের ক্যানভাসে ইচ্ছে মতো রং তুলির আঁচড় কাটা যায়, চাহিদা মতো তার অবয়ব করা যায়, কিন্তু বাস্তবতা এত সরল নয়। আর জীবনটাকে তুলির আঁচড়ে ক্যানভাসে আঁকা কোনো শিল্প নয়। এখানে আশানুরূপ প্রাপ্তিও নাও হতে পারে, স্বপ্নের মতো করে কাউকে আবিষ্কারে অভিলাষ ব্যর্থ হতে পারে। অনাগত সব কলিকতায় ভোগার আগে এসব ভেবে দেখা উচিত, এরপর পূর্ণ প্রস্তুতি নিয়ে তবে বৈবাহিক জীবনে পা বাড়ানো উচিত এবং সাংসারিক জীবনে সেই অনুযায়ী পদক্ষেপ ফেলা উচিত। চাহিদা ও স্বপ্নের পরিধি যদি সীমিত হয় তাহলে প্রাপ্তি অল্প হলেও তৃপ্ত হওয়া যায়, অন্যথায় আলাদিনের চেরাগ হাতে পেলেও সুখী হওয়া অনেকটাই দায়। আর একটি বিষয় স্মরণ রাখবি, সঠিক তুমি সঠিক বলে আমি ভুল, ব্যাপারটি এমন নয়, কারণ তোমার কাছে যেটা হয় আমার কাছে সেটা নয়। তাই ভিন্ন মতকে শ্রদ্ধা করা, পরিবেশকে শান্ত রাখা উচিত। নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিলে নিজের মতো নিজেকে শিথিল করে তারটা মেনে নেওয়া উচিত। কি এতে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আর হুটহাট রেগে যাবি না, কেননা রাগ হলো আগুন, যা নিয়ন্ত্রিত হলে উপকারী, বেপরোয়া হলেই ধ্বংসকারী। তাছাড়া অন্যের নিকট থেকে প্রত্যাশার মাত্রা কমিয়ে আনা চাই। দেখবি প্রত্যাশা ছাড়াই যেটুকু মিলবে তাতে সুখ পাবি, ভালো লাগবে, অন্যথায় অতৃপ্তি নিয়ে জীবন কাটবে। হাসান মন্ত্রমুগ্ধের মতো আদিবের কথাগুলো শুনছে, কোনো শব্দ পড়ছে না। এরপর একটু হাসান কিছু একটা বলতে যাবে, অমনি আদিব ফের বলে উঠলো, আজ তোর কাছ থেকে কিছু শুনবো না, আজ শুধু বলবো, শুনবো অন্যদিন। আজকের কথাগুলো বলা কিছুদিন অ্যাপ্লাই কর, এরপর তোর বাকি কথা সব শুনবো। আদিব এবার পুনরায় বলতে শুরু করলো, এবার স্বামী স্ত্রী দুজনের জন্য লক্ষণীয় কিছু বিষয় বলবো। কারণ তুই আর আমি প্রায় কাছাকাছি সময়ে বিয়ে করেছি, অথচ আমার একটি সন্তান আছে, কিছুদিন পর ওর একাডেমিক পড়াশোনাও শুরু হবে, আর তুই আজও কোনো সন্তান নেওয়ার কোনো প্ল্যানই করিসনি। জীবনকে একটু উপভোগ করবি বলে তোর এই সিদ্ধান্ত, অথচ সেই জীবন থেকে তুই এখনো পালিয়ে বেড়াতে চাস কেন? কেন এমনটা হলো? থাক সেই কথা, সেটা নিয়ে সরাসরি কোনো ডাক্তারের সাথে আলোচনা করব এক সময়। আর সর্বশেষ যেটা বলতে যাচ্ছি, খুব মন দিয়ে শোন। বিষয়টি হলো, স্বামী বা স্ত্রীর একে অপরের সাথে অন্য কোনো পুরুষ বা নারীকে কখনো তুলনা করা উচিত নয়। মনে কর তোর স্ত্রী দেখতে ততটা সুশ্রী না, যতবার তাকে দেখছিস ততবারে তোর কোনো না কোনো সুশ্রী নারী তোর চোখে ভেসে ওঠে, আর মনে মনে প্রলাপ করতে থাকিস, ইস ওই মেয়েটা যদি আমার স্ত্রী হতো, অথবা আমার স্ত্রী যদি ওর মতো সুন্দর হতো। এটা একটা স্লো পয়জন। স্ত্রীর মানবিক কোনো ত্রুটি নজরে আসার সাথে সাথে অন্য কোনো নারী তোর কল্পনায় চলে আসলো স্বপ্নের রানী হিসাবে, তাকে নিয়ে স্বপ্ন বোনা শুরু হয়ে গেল। আর এটিও আরো একটি স্লো পয়জন। আবার স্ত্রীদের জন্য তার স্বামী তার সার্বিক চাহিদা মিটাতে সব দিক দিয়ে পারফেক্ট হলেও ধরি কোনো এক দিক দিয়ে কিছুটা পিছিয়ে, তো যতবার তার এই দুর্বল দিকটা মনে পড়ে ততবারই এই দিকটা সবল কোনো পুরুষের কথা তার স্মরণ হয়ে যায়। কল্পনায় তার সাথে এক পশলা বৃষ্টি বিলাসও অতীত হয়ে যায়। স্ত্রীর জন্য এটি একটি বড় মারাত্মক স্লো প্রয়োজন। স্বামীর অবদান গুলো ঘূর্ণাক্ষরও চোখে পড়ে না, হঠাৎ কোনো মিসবিহেভ দেখতে পেলে সেটাকে খামচে ধরে জটলা পাকানোটা মারাত্মক স্লো প্রয়োজনের পাশাপাশি এক প্রকার মানসিক বেদিও বটে। এ জাতীয় স্লো পয়জন সংসারের সুখগুলোকে জ্বালিয়ে ভস্মীভূত করে দেয়, অশান্তি ও অহেতুক সন্দেহের বীজ ঢেলে দেয়, দিয়ে জীবনকে একেবারেই অতিষ্ঠ করে তোলে। আবার কত ভাইদের দেখি নিজের স্ত্রীকে নিয়ে একদমই সন্তুষ্ট নয়, স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করলেই চেহারার দিকে আর তাকানো যায় না। অনেক বোনকেও দেখা যায় স্বামীর ব্যাপারে যথেষ্ট বিরাগ ভাজন, মনে হয় পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটি হলো তার স্বামী। আমরা আসলে সকল করতে জানি না, যেটুকু পেয়েছি এটুকুর যত্ন নিলে হয়তো এই মানুষটি একদিন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হতে পারবে।
কিংবা দিল জুড়ানো বা চক্ষু শীতলকারিণী স্ত্রী হতে পারবে। মনে রাখবি, পৃথিবীতে কোনো মানুষই স্বয়ং সম্পূর্ণ নয়। স্বামী স্ত্রীর পরস্পরের যে ত্রুটি দেখে নিজের মনকে অন্য কারো প্রতি ঝুঁকতে চায়, সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটির নিশ্চয়ই এমন কিছুতে কোনো ত্রুটি আছে। অনেকেই জানতে চেয়েছেন আসলে গল্পের বিষয়বস্তুটা কি। এটা একটা পারিবারিক প্রেসক্রিপশন, লাভ ক্যান্ডি। এটা একটা পারিবারিক প্রেসক্রিপশন গল্পের। এটা হলো ইসলামী দিক থেকে করা বইটা, লাভ ক্যান্ডি। বইটির নাম হলো লাভ ক্যান্ডি। আপনাদেরকে আমি দেখাচ্ছি বইটি, জাফর বিপি লেখা। বইটিতে অনেক সুন্দর সুন্দর ঘটনাবহুল এখানে উল্লেখ করা আছে। এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে তৈরি করা হয়েছে। আসলে স্বামী স্ত্রী শতভাগ ত্রুটিহীন স্বামী স্ত্রী পাওয়া একমাত্র জান্নাতেই সম্ভব। তাই উচিত হলো অযথা অতৃপ্তিতে না ভুগে আল্লাহ যাকে দিয়েছেন তার ত্রুটিগুলো দাফন করে গুণগুলো নিয়ে বেঁচে থাকা আর জান্নাতের প্রস্তুতি নিয়ে থাকা। সেখানে আল্লাহ প্রত্যেকটা স্বামী ও স্ত্রীকে শতভাগ ত্রুটি মুক্ত করে দিবেন। আর একটি বিষয় লক্ষ্য করা উচিত, স্বামী স্ত্রী উভয়ে অপরাপর নারী পুরুষ থেকে দৃষ্টিকে সংযত রাখা, ভাবনার জগৎকে কেবল নিজের স্বামী বা স্ত্রীর জন্যই উন্মুক্ত রাখা, তাকে ঘিরেই স্বপ্নের জগৎটা চাষাবাদ করা। এতে দিন দিন সুখের রাজ্য বিস্তর হতে থাকবে আর দুঃখরা সব লেজ গুটিয়ে পালিয়ে যাবে। একটু সবর, এই তো আর কটা দিন। এই মামা তোমার বিল নাও বলে আদি পকেট থেকে টাকা বের করে দিল। আসলেই যে কথাগুলো আমি এখান থেকে জানতে পারলাম এবং শিখতে পারলাম, এগুলো আমাদের সবার জন্য খুবই প্রয়োজনীয় কথাগুলি। ভালোবাসা এমন একটি নাম যেটাকে যেভাবে প্রকাশ করলে আপনার ঘরে সুখ শান্তি থাকবে, ঠিক সেভাবেই করা দরকার। আর এখানে ছেলে পক্ষই বলি আর মেয়ে পক্ষই বলি, যে পক্ষই বলি না কেন, যদি আমরা সবাই নিজেকে সেভাবে সামলিয়ে নিয়ে অন্যের ভুলগুলোকে শুধরিয়ে নিয়ে নিজের ভুলগুলোকে সামনে এনে নিজেকে সংশোধন করার নামে হলো আজকের পারিবারিক যে প্রেসক্রিপশন থেকে, লাভ ক্যান্ডি থেকে আমি জানতে পারলাম, নিজের ভুলগুলোকে শুধরিয়ে অন্যের ভুলগুলোকে না ধরে শুধু তার গুণগুলোকে যদি আমি বেছে নিই, তাহলে এই সংসারটা সুখী হতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আশা করছি আমার লাইফটি আপনাদেরকে অনেক কষ্টকর এবং বিরক্তিদায়ক করে তুলেছে। যাই হোক, যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন, আমার লাইফটাকে যদি আপনারা ভালো লেগে থাকে, আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আরো ভালো ভালো কিছু ইসলামিক গল্প এবং ঘটনাবলী আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আজকে এই পর্যন্তই। আবারও দেখাবে ইনশাল্লাহ আগামীকাল রাত 11:30টায় আমার এই প্রোফাইল ও পেজে, এবং আমার এই লাইভটি আমি সম্প্রচার করব ইউটিউব চ্যানেল আফসার টেকনোলজিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।